ক্ষমতা হলো 200 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে, 2000 কোটি টাকা চুরি করবে, 10 কোটি টাকার কাজ করবে। এই মডেল বাদ দিতে হবে, রাজনীতির অর্থ চেঞ্জ করে ফেলতে হবে। আপনি যদি মনে করেন 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা আপনার সফলতার লক্ষণ, আপনি আওয়ামী লীগ যেই দলই করেন। আপনি যদি মনে করেন আপনার আত্মীয় স্বজন যোগ্যতা যাই থাকুক সবচেয়ে বড় চাকরিটা পাওয়া তার অধিকার, আপনি আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন একটা ভিন্ন মত পোষণ করে পিটায় শোয়াই ফেল, আপনি আওয়ামী লীগ যে দলই করেন। প্রথম কথা হলো আমাদের কোনো বুদ্ধিজীবীদের কথা শোনা যাবে না, নিজেদেরই বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে। আইন আমি আগে মানবো না, আগে মানবে অথরিটি, আগে মানবে রাষ্ট্র। যে রাষ্ট্র নিজে আইন মানে না সেই রাষ্ট্রের জনগণ আইন মানে না। এই জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, এটা খুবই সহজ। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো দল যার যার, রাষ্ট্র সবার। আমাদের এতদিন কি ছিল, একটা দল হয়, সেই দলটা ভোটে হোক বা ভোটবিহীনভাবে হোক ক্ষমতা নেয়, তারপরে সে মনে করে কি রাষ্ট্রটা তার জমিদারি। এই অভ্যুত্থান না হইলে বেশিরভাগ মানুষ কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করছিল, কিন্তু মারা যাইতো আওয়ামী লীগ হিসাবে। তারা মানুষ হিসাবে মারা যাইতে পারবে কিনা এইটা একটা শঙ্কা কিন্তু অনেকেরই ছিল, বিশেষ করে মুরব্বীদের ছিল, যে মানুষ হিসাবে জন্ম নিলাম, আওয়ামী লীগ হিসাবে কবরে যাইতে হবে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হয় না। তো যারা অভ্যুত্থানের পরে আমরা বেঁচে আছি, আমাদের একটা বড় অর্জন সান্ত্বনা, যে আমরা অন্তত আওয়ামী লীগ হিসাবে মারা যাব না, মানুষ হিসাবে মারা যাব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এইরকম একটা পুরানা বন্দোবস্তের উৎখাত হয়, অলরেডি সেই রাষ্ট্র সেকেন্ড রিপাবলিকে ঢুকে যায়। এবার এই সেকেন্ড রিপাবলিকটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে স্টেবল করাটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জ। আমার ধারণা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্যই এবং সেই অসমাপ্ত চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার জন্যই এনসিপির জন্ম হয়েছে। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের এই যে দীর্ঘ সময়ের আওয়ামী ডিসকোর্স, যেটা বাংলা বলবেও শাসনতান্ত্রিক হুকুমত। ডিসকোর্সের একটা বাংলা হলো প্রতর্ক, অবিতর্ক, আমি যেটা এগুলো বোঝা যায় না, এই ইংরেজির চেয়ে কঠিন। ডিসকোর্সের বাংলা হলো শাসনতান্ত্রিক হুকুমত, যেই হুকুমত, যেই মন্ত্র দিয়ে আপনাকে শাসন করা হয়। আমাদের পুরা জাতীয় ইতিহাসের সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে যে আমাদের ৭১-এর চেতনাটা একটা গণহত্যাকারী চেতনা হিসাবে আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। আমাদের কোনো জাতীয় ইতিহাস নাই। যে ইতিহাস দখল করে সেই কিন্তু ক্ষমতা দখল করে। ফলে ৫ তারিখের পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের জাতীয় ইতিহাসকে মুক্ত করা। আমরা রাজনৈতিকভাবে যদি এই জনগোষ্ঠীকে, বাংলাদেশকে মুক্ত করতে চাই, তাহলে আমাদের ইতিহাসকে আগে মুক্ত করতে হবে। যারা ইতিহাসের মুক্তি ঘটাতে পারে না তাদের রাজনৈতিক মুক্তিও আসে না। এবং ইতিহাসের মুক্তি ঘটানোর জন্য আমাদের যে জায়গাটা চিন্তা করতে হবে সেটা হলো এই যে এতদিনের আমাদের একটা আওয়ামী বয়ানের মধ্যে আমাদের রাজনীতি আটকা ছিল, সেটার ক্ষমতার প্রধান লোকগুলো ধরেন বিতাড়িত হয়েছে, কিন্তু তার সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, তার পলিটিক্যাল ইকোনমি, এগুলো পুরাটাই রয়ে গেছে। এই জন্য এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো, এটাকে আমরা বলি একটা আপনার লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি। আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, শেখ হাসিনা নাই, কিন্তু পুরো আওয়ামী কাঠামোর মধ্যে বসে আপনি কিন্তু একটা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছেন। এই জন্য প্রত্যেক দিন দেখবেন নানা সমস্যা তৈরি হয় এবং অভ্যুত্থানের পরে একটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, এটা খুব বেশি অস্বাভাবিক না, কিন্তু এটা এতদিনে কমে আসা উচিত ছিল। তো ফলে আমাদের এই যে ঐতিহাসিক ডিসকোর্স, এই যে আওয়ামী বয়ানের সাম্রাজ্য, এই সাম্রাজ্য থেকে বের হয়ে আমাদের যেটা করতে হবে, নতুন একটা ডিসকোর্স, নতুন বাংলাদেশের নতুন বয়ান, সেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে, দৃষ্টি দিতে হবে, সেটা নির্মাণ করতে হবে। এই জন্য আমাদেরকে ডিকনস্ট্রাক্ট করতে হবে, অবিনির্মাণ, নতুন করে নির্মাণ করতে হবে নতুন বয়ান। সেই নতুন বয়ানের আলাপ লম্বা একাডেমিক আলাপ। এখানে সংক্ষিপ্ত আলাপ যেটা করব, প্রথম কথা হলো আমাদের কোনো বুদ্ধিজীবীদের কথা শোনা যাবে না, নিজেদেরই বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে। কারণ ৫৪ বছরের এই বুদ্ধিজীবীরাই বাংলাদেশকে একটি আওয়ামী প্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত করেছিল। এখানে গণতন্ত্রের ধারণারও কিন্তু আওয়ামীকরণ হয়েছিল। শেখ হাসিনা কিন্তু গণতন্ত্রের কথা সবচেয়ে বেশি বলতো, যারা গণতন্ত্রের সংগ্রাম করতো তাদের চেয়ে শেখ হাসিনা গণতন্ত্রের কথা সবচেয়ে বেশি বলতো। এখানে ইতিহাসের ধারণা, গণতন্ত্রের ধারণা এবং আপনি কত বড় সুশীল, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, তার ধারণার একটি আওয়ামীকরণ হয়েছিল। সমস্ত কিছুর যোগ্যতার মাপকাঠি আওয়ামী স্কেল দ্বারা ঠিক করা হইতো। ফলে এই জন্য, এবং এটা কিভাবে তৈরি হয়েছিল, স্কেল স্ট্যান্ডার্ডগুলো
এগুলো তৈরি হয়েছিল এই করাপ্ট বুদ্ধিজীবীদের দ্বারা, এই করাপ্ট সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির দ্বারা, এবং সেক্ষেত্রে এক শ্রেণীর মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা শাহবাগের কৃত্রিম জনজাগরণ এগুলোর কথা বহুবার বলছি, সেগুলো আপনারা দেখেছেন। তো ফলে আমাদের বুদ্ধিজীবীদের কোনো কথা শোনা যাবে না, সবাইকে বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে, এটাই হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কোনো বুদ্ধিজীবী আমাদের ফর্মুলা দিবে আর ওই অনুযায়ী আমরা রাজনীতি করব, নো, এই জিনিসের দিন শেষ। কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক শক্তির উত্থান হয় সেটা 10,000 বই পড়ার সমান অভিজ্ঞতা নিয়ে আসে আগায়। কারণ সে তো জীবন বাজি রেখে, জীবনের মায়া ত্যাগ করে বন্দুকের সামনে দাঁড়ায় বলছিল বিদায় পৃথিবী। ফলে এই যে ফিলেন্থ্রপি সে দেখাইছে, এর মধ্য দিয়ে যে রাজনীতি সে অর্জন করছে, এটা 10,000 বই পড়ার কাজ তার এমনি হয়ে গেছে, বুদ্ধিজীবী দরকার নেই। ফলে এখন যেটা দরকার, 54 বছরের রাজনীতি বলতে আমরা যেটা বুঝছি, এই ধারণাটা ভেঙে ফেলা দরকার বা বাদ দেওয়া দরকার, বা পরিত্যাগ করা দরকার। রাজনীতি বলতে ছিল কি, ক্ষমতার মামলা, ক্ষমতা ছাড়া রাজনীতির কথাটির কোনো মানে নাই। এ ধরনের কথা আমাদের অতীতের নাম না নেই আর, হ্যাঁ, বুদ্ধিজীবীরা বলতো, কিন্তু রাজনীতি মানে এটা না। গান্ধী সারা জীবন রাজনীতি করছে, কয়দিন ক্ষমতায় ছিল? তাহলে কি অর্থে রাজনীতিটা করলো গান্ধী ভাষা নেই, যে ক্ষমতায় গেল না কিন্তু সারা জীবন রাজনীতি করলো? সে রাজনীতি করছে, রাজনীতিটাকে সে নিছিল সত্যে পৌঁছানোর একটা মাধ্যম আকারে, ইবাদত আকারে নিছিল রাজনীতিকে। তো ফলে রাজনীতি মানেই এই যে আপনার ক্ষমতা, এবং তারপরে কি, তারপরে সে ক্ষমতার কি করবে? ক্ষমতা হলো 200 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে, 2000 কোটি টাকা চুরি করবে, 10 কোটি টাকার কাজ করবে। এই মডেল বাদ দিতে হবে, রাজনীতির অর্থ চেঞ্জ করে ফেলতে হবে। রাজনীতির অর্থ কি? এই জন্য 5 তারিখের পরে রাজনীতির নতুন অর্থ আমাদের তৈরি করতে পারতে হবে। 5 তারিখের পরে রাজনীতির নতুন অর্থ হবে ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স। মানে কি? মানে হলো সেবাটাই রাজনীতি। 5 তারিখে আপনি কি করছিলেন, এটাই রাজনীতি। 5 তারিখে আপনি যে দাঁড়াইলেন, আপনি কি এমপি মন্ত্রী হবেন বা ক্ষমতা নেবেন এই হিসাব নিয়ে দাঁড়াইছিলেন? বা হাসিনার পতন ঘটাইতে পারবেন এই হিসাব মাথায় নিয়ে দাঁড়াইছিলেন? নো, আপনি দাঁড়াইছিলেন এইভাবে পাখির মতো গুলি করে মারা অন্যায়, এই অন্যায় চলতে পারে না। এই যে আপনার মোরাল আপরাইজিং হয়েছে, এই যে আপনার সলিডারিটি নিয়ে আপনি দাঁড়াইছেন, এইটাই পলিটিক্স, এটাই ফিল্যান্থ্রপি। এই রাজনীতিটাই আগামী দিনে বাংলাদেশে করতে পারতে হবে। হ্যাঁ, রাজনীতির অর্থ এখানে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা বলতেছি, আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিল্যান্থ্রপি, এমপি মন্ত্রী হবো, ওই যে যেটা বললাম, তারপরে নমিনেশন এটা কিনবো, তারপরে চুরি করবো, এইভাবে চলবো এবং বিদেশে সম্পদ পাচার করবো। ফলে ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স, আপনার সেবাটাই রাজনীতি। আপনি যেভাবে দাঁড়াইছিলেন খালি হাতে, যে অবস্থায় আপনি এখন আছেন, এখন আপনি জনগণের পাশে দাঁড়ান, এখন আপনি মানুষের সাথে মিশে যান, এইটাই আপনার রাজনীতি তৈরি করবে। আপনার রাজনীতিটা কোনো বক্তব্য বা কাজের মধ্য দিয়ে তৈরি হবে না। আপনার রাজনীতিটা তৈরি হবে আপনি এই মুহূর্তে, এই অবস্থায়, হ্যাঁ, আপনি শূন্য অবস্থায় খালি হাতে কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেটার আলোকে আপনার রাজনীতি তৈরি হবে। ফলে আমাদের বাংলাদেশের রাজনীতি বিকাশের জন্য যেটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, সেটা মনে রাখতে হবে, রাজনীতির বিকাশ শুরু হবে আমরা যখন এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় পৌঁছাবো। এই জায়গায় পৌঁছানোটা মানে শুধু আওয়ামী লীগের কার্যক্রম আইন করে নিষিদ্ধ করা এই অর্থে না। আওয়ামী লীগকে যেটা আমরা বলি যে নফসানিয়াত, এই যে একটা মনন বৈশিষ্ট্য, আপনি যদি মনে করেন 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা আপনার সফলতার লক্ষণ, আপনি আওয়ামী লীগ যেই দলই করেন। আপনি যদি মনে করেন আপনার আত্মীয় স্বজন যোগ্যতা যাই থাকুক, সবচেয়ে বড় চাকরিটা পাওয়া তার অধিকার, আপনি আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন একটা ভিন্ন মত পোষণ করে পিটায় সবাই ফেল, আপনি আওয়ামী লীগ যে দলই করেন। ফলে এই যে পুরো আওয়ামী কাঠামো, এখান থেকে বের হওয়ার পরে রাজনীতি শুরু হবে। এই জন্য নতুন রাজনীতি বন্দোবস্ত কি, এটা খুবই সহজ। নতুন রাজনীতির বন্দোবস্ত হলো দল যার যার, রাষ্ট্রসভার মানে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চাই আমরা, যেখানে আমার দল যদি কখনো ক্ষমতায় নাও যায়, রাষ্ট্র নাগরিক হিসাবে আমার যে অধিকার, সে অধিকার দিতে বাধ্য থাকবে। এবং আইন আমি আগে মানবো না, আগে মানবে অথরিটি, আগে মানবে রাষ্ট্র। যে রাষ্ট্র নিজে আইন মানে না, সেই রাষ্ট্রের জনগণ আইন মানে না, এবং সেই রাষ্ট্রের আইনটা এন্ড অফ দ্য ডে শেষ বিচারে একটা নিপীড়নমূলক আইনে পরিণত হয়। এবং রাষ্ট্র যখন নিজে আইন মানা শুরু করে, তখন একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর শুরু হয়। এটা জনগণ থেকে শুরু হয় না, এটা আমাদের বুঝতে পারতে হবে। এই জন্য আমরা সবসময় জনগণ যেভাবে, রাষ্ট্র যেভাবে বলে যে জনগণ আইন মানিতে বাধ্য থাকিবে, নো, জনগণ বহু মানছে, এবার রাষ্ট্র আইন মানিতে বাধ্য থাকিবে।
অথরিটিকে চ্যালেঞ্জ করতে হবে, অথরিটিকে কন্ট্রোল করতে হবে এবং ক্ষমতার সাথে সরাসরি নাগরিকদের সম্পর্ক হবে। আমাদের এতদিন কি ছিল, একটা দল হয়, সে দলটা ভোটে হোক বা ভোটবিহীনভাবে হোক ক্ষমতা নেয়, তারপরে সে মনে করে কি রাষ্ট্রটা তার জমিদারি, রাষ্ট্রটা ওই দলের সম্পত্তিতে পরিণত হয়। নো, ক্ষমতার সাথে সম্পর্কটা হবে জনগণের। আমার দল ক্ষমতায় যাক বা না যাক, রাষ্ট্রের সাথে মানুষের, নাগরিকদের এই যে সরাসরি সম্পর্কের রাজনীতি, সেটাই হলো নাগরিক ভিত্তিক রাজনীতি। সেই রাজনীতি সারা পৃথিবীতে আছে, এগুলো নতুন কোনো কথা না। কিন্তু বাংলাদেশে আমরা সবসময় ইলেকটেড কিং নির্বাচন করি, আমাদের এখানে সবসময় রাজা নির্বাচন করে, রাজা রানীর মতো এরা আচরণ করে। তো এই জন্য অথরিটিকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন, তাহলেই নতুন বাংলাদেশের সূচনা হবে। এই জন্য আমাদের আগামী দিনের রাজনীতি 5 তারিখের পরে যেটা দাঁড়াবে, সেটা হলো এখন আর 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দরকার নেই। আমাদের 100% বিরোধিতা আওয়ামী লীগ যখন ছিল, ওটা আওয়ামী মডেল। আমাদের কথায় কথায় মনে রাখতে হবে আওয়ামী লীগ কি করছে, আমরা কোন ধরনের রাজনীতি চাই না, এটা কিন্তু আমরা 5 তারিখে প্রমাণ করছি যে এটা চাই না। এই ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি চাই না, এই ধরনের লুটপাট ভিত্তিক রাজনীতি চাই না, এই ধরনের চেতনার সন্ত্রাস চাই না। আমরা যেটা চাই সেই রাজনীতি করতে পারাটা এখন সহজ হয়ে গেছে, কারণ আমরা কি চাই না তার বিরুদ্ধে তো আমরা রায় দিছি 5 তারিখে। ফলে যেটা চাই সেইটা সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের ভিত্তিতে সেই রাজনীতি শুরু করাই হলো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সক্ষম হবে বা সুরক্ষিত রাখবে।